সুপ্রভাত বন্ধুরা। আজ ৩০ আগস্ট শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমে আন্তর্জাতিক খবর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ধারণা করা হচ্ছে বৈশ্বিক নেতাদের সঙ্গে একক মঞ্চে এটি হবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ৮০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসে কুচকাওয়াজটি আয়োজন করা হচ্ছে। বিশ্বের ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধানের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই কুচকাওয়াজে চীন তার সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং ড্রোন বিধ্বংসী অত্যাধুনিক ব্যবস্থা। মেক্সিকো আইনসভার উচ্চকক্ষ সিনেটে বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ে। দিনের অধিবেশনের শেষ দিকে বিরোধী দলীয় এক নেতা এবং সিনেট সভাপতির মধ্যে কিল ঘুষি, ধাক্কাধাক্কি এবং চিৎকার চেঁচামেচি হয়। দিনের অধিবেশনের সমাপনী উপলক্ষে জাতীয় সঙ্গীত গাইছিলেন আইন প্রণেতারা। এই সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেগুলেশনারি পার্টির প্রধান আলিহান্দ্রো আলিতো মোরেনো পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরানোর দিকে তেড়ে আসেন। অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-35 এর একজন পাইলট মাঝ আকাশে উঠতে উঠতেই প্রায় ৫০ মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স কলে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত $২০ কোটি ওই যুদ্ধবিমান আলাস্কার আইএলসান বিমান ঘাঁটির রানওয়েতে ধাক্কা দিয়ে ভেঙে পড়ে। পাইলট শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন বলে জানা গেছে। কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ডেনমার্ক। আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গ্রিনল্যান্ডে গোপন তৎপরতা চালাচ্ছেন এমন অভিযোগে দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে বুধবার তলব করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম DR একাধিক সূত্রে রেফারেন্স দিয়ে এই গোপন তৎপরতার খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের সমাজে ঢুকে পড়া এবং ডেনমার্ক থেকে দ্বীপটিকে বিচ্ছিন্ন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার পক্ষে প্রচার চালানো। তবে ওই ব্যক্তিরা কারা তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটারই মনে করেন গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। একটি জরিপের ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। কুইনিপ্যাক বিশ্ববিদ্যালয়ের ওই জরিপ অনুযায়ী যারা মনে করেন গণহত্যা ঘটছে তাদের মধ্যে ৭৭% ডেমোক্র্যাট এবং ৫১% স্বাধীন ভোটার। গত বুধবার জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। সহমর্মিতার হার প্যালেস্তাইন এবং ইসরায়েলের পক্ষে প্রায় সমান ভাগে ভাগ হয়ে গেছে। জরিপে ৩৭% বলেছেন তারা প্যালেস্তাইনের প্রতি বেশি সহমর্মী, আর ৩৬% বলেছেন তারা ইসরায়েলের প্রতি বেশি সহমর্মী। আসছি দেশের খবরে। গুজরাটের 10টি নামগোত্রহীন দলের চাঁদা ৪,৩০০ কোটি টাকা, খরচ হয়েছে মাত্র ৪০ লক্ষ। ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো? এই দলগুলো চালাচ্ছে কারা? প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। পাকিস্তান থেকে নেপাল হয়ে বিহারে ঢুকে পড়েছে ৩ জঈশ জঙ্গি, সতর্ক বার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্যবাসীকে সতর্ক করে এই ৩ পাক জঙ্গির ছবিও প্রকাশ করেছে বিহার প্রশাসন। ৩ জঙ্গিরই পরিচয় পেয়েছেন গোয়েন্দারা। বিজেপির রাজস্থানেও চাকরি দুর্নীতি। কমিশনের অন্দরেই চলছে দুর্নীতি। পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। এর পরীক্ষায় বসতে হবে ৮২৪ জনকেই। নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছিল ২০২৪ সালের ২রা মে। শেষ চার্জশিট দাখিল করা হয় ২০২৫ সালের ৩১ জুলাই। মোট ১১৮ জনের নামে ছিল চার্জশিট। নতুন করে পরীক্ষায় ব্যবস্থা করা হবে জানালো রাজ্য সরকার। ইতিমধ্যে এই দুর্নীতিতে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্ডা থানার শিলগার গ্রামের বাসিন্দা শিক্ষক লক্ষণ বর্ষকে পুলিশের চর তকমা দিয়ে কুপিয়ে খুন করল মাওবাদীরা। গত ১ বছরে কোণঠাসা মাওবাদীরা ফের শিক্ষককে খুন করে এলাকায় আতঙ্ক ছড়ালো। ফের বহুতল ভাঙল মুম্বাইয়ে। ভিরার এলাকায় একটি অবৈধ 4তলা ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে পড়লে মোট 17 জনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের বেআইনি নির্মাণ নিয়ে তোপের মুখে বিজেপি পরিচালিত ফড়নবিস সরকার।
সংরক্ষণের বিরোধিতা করে গত লোকসভা নির্বাচনে হাতে নাতে ফল পেতে হয়েছিল গেরুয়া শিবিরকে। লোকসভায় 302 থেকে 235-এ নেমে আসে বিজেপির আসন। সংরক্ষণের বিরোধিতাই যার প্রধান কারণ বলে চিহ্নিত করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার সংরক্ষণ ইস্যুতে 180 ডিগ্রি পাল্টি খেলেন সংঘ প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার তিনি জানান, আমরা সংরক্ষণকে সমর্থন করি। দেশকে এগিয়ে নিয়ে যেতে সংবিধান মেনে যেখানে যেমন সংরক্ষণ প্রয়োজন সেখানে তেমন করতেই হবে। রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে এবার নয়া দাবি করল মোদী সরকার। কেন্দ্রের দাবি, এভাবে কোনো রাজ্য সরকার রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল পাস নিয়ে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করতেই পারে না। কেন্দ্রীয় চুক্তি সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতির কার্যপদ্ধতি নিয়ে কোনো রাজ্য সরকার আদালতে মামলা দায়ের করতেই পারে না। প্রসঙ্গত, তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপাল দ্বন্দ্বে এই মুহূর্তে শুনানি চলছে রাষ্ট্রপতির রেফারেন্স বেঞ্চে। বাংলাভাষী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, বাংলা বলার কারণে কি সরকার কাউকে বাংলাদেশি বলে ধরে নিতে পারে? দেশের নিরাপত্তার ওপরে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতের ব্যাখ্যা, শুধুমাত্র ভাষার জন্য কাউকে বিদেশি বলে চিহ্নিত করা যায় না, বিশেষ করে ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে। বাংলার বীরভূম জেলার 8 মাসের এক অন্তঃসত্ত্বা এবং তার পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড। এখন রাজ্যের খবর। বুথ পুনর্বিন্যাস নিয়ে ডিওর রিপোর্ট অসত্য দাবি করল সিপিআই। ভোটার বেড়েছে, তাই বাড়ছে বুথের সংখ্যাও। শুক্রবার সর্বদলীয় বৈঠকে একথা জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 1200-র বেশি ভোটার যেই বুথগুলোতে রয়েছে সেই বুথগুলো ভাগ করা হবে। সেক্ষেত্রে প্রায় 13,000 বুথের সংখ্যা বাড়তে চলেছে। সিপিআইএমের পক্ষ থেকে এদিন সর্বদলীয় বৈঠকে ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী, সুমিত দে, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস এবং কল্লোল মজুমদার। সাংবাদিক সম্মেলনে শ্রমিক লাহিড়ী বলেন, বুথের পুনর্বিন্যাস নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক যেই রিপোর্ট দিয়েছেন তা অসত্য। সেখানে বলা হয়েছে যে সর্বসম্মতভাবে বুথ পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কোথায় কোথায় আপত্তি তা জানানো হয়েছে বিভিন্ন স্তরের বৈঠকে। তারপরও ডিও রিপোর্ট দিয়েছে সর্বসম্মত সিদ্ধান্ত। এই রিপোর্ট অসত্য। এসএসসি মামলার তদন্তে নেমে তৃণমূল বিধায়কের অনেক ব্যাংক অ্যাকাউন্ট এবং লেনদেনের হদিশ পেয়েছে ইডি। শুধু জীবন কৃষ্ণ নন, তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে। এই বিষয়ে বেশ কিছু তথ্য নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনেকের বয়ানও রেকর্ড করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে 40 লক্ষের বেশি টাকা অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করেছেন জীবন কৃষ্ণ। কারো কারো কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়া হয়েছে। তাদের অধিকাংশই চাকরি পাননি। তার বিরুদ্ধে একাধিক চাকরি প্রার্থীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। মিলেছে ব্যাংক লেনদেনের প্রমাণ। এরপরে ইডির দাবি নস্যাৎ অভিযুক্ত বিধায়কের। আরজিকর হাসপাতালে দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় খানিকটা স্বস্তি পাচ্ছেন হাসপাতালের নিহত চিকিৎসকের বাবা মা। তাদের দাবি, অতীন ঘোষ হাসপাতালের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত, আর তার প্রতিবাদ করায় তাদের মেয়েকে প্রাণ দিতে হয়েছে। প্রথম থেকেই এই অতীন ঘোষের আসা উচিত ছিল বলে দাবি নির্যাতিতার পরিবারের। ফের রক্তাক্ত গোষ্ঠী কোন্দলের সাক্ষী মালদা। বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল সদর ব্লকের আশ্রমপাড়া এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনায় রক্তাক্ত অবস্থায় দুই বিজেপি নেতা সহ 7 জন আহত হয়েছেন। গুরুতর জখম দুই নেতাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুই পক্ষ নিজেদের অনুগামীদের নিয়ে আশ্রমপাড়ায় মুখোমুখি হয়। বচসা করায় হাতাহাতি ও সংঘর্ষে। শেষে খেলার খবর। জয় দিয়ে হকির এশিয়া কাপের অভিযান শুরু করল ভারত। বিহারের রাজগীরে আয়োজিত হকি এশিয়া কাপের চীনের বিরুদ্ধে 4-3 গোলে জিতল ভারতীয় দল। তবে তুলনায় দুর্বল চীনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও কামব্যাক করেন হরমনপ্রীতরা, আর তিনিই হ্যাটট্রিক করে দলকে জেতান।
কোয়ার্টার ফাইনালে থামল সিন্ধুর বিজয় রথ। লড়াই করেও বিশ্ব ব্যাডমিন্টন থেকে বিদায় ভারতীয় তারকার। স্বপ্নভঙ্গ হল পিভি সিন্ধুর। ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারদানির কাছে 14-21, 21-13, 16-21 ব্যবধানে হেরে গেলেন তিনি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।